মার্কিন প্রেসিডেন্ট এখন তার পরিচয় হারিয়ে ফেলেছে। এই প্রশ্ন শুধু ন্যাটোর মধ্যে সীমাবদ্ধ নয়, উপসাগরীয় দেশগুলোর মধ্যেও রয়েছে। আন্তর্জাতিকভাবে বিশ্বের দেশগুলো একসময় আমেরিকার শক্তিকে সেলুট জানাতো। ইরান যুদ্ধে জড়িয়ে পড়ার পরবর্তী পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্টকে একটি বড় সংকটের মুখোমুখি ফেলেছে। তার প্রতিটি সফরে যে কোনো দেশের সাংবাদিকের সামনে দাঁড়াতে হয়, বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাপে অংশ নিতে হয়, এবং তারপর যখন আগামী মাসের 14 তারিখে তার শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল, তখন চীনা গণমাধ্যমও একই প্রশ্ন করেছে, তিনি কি এই যুদ্ধ শেষ করবে নাকি করবে না। যদি তিনি তা না করেন, তাহলে এই আলোচনায় চীনের ভূমিকা কি ইরান বা তেহরান প্রসঙ্গে তোলার দিকে মোড় নেবে? চীনের নিজস্ব অর্থনীতি উপসাগরীয় দেশ ও পশ্চিম এশিয়ার সঙ্গে যুক্ত। মার্কিন প্রেসিডেন্ট কি তা ঠেকাতে পারবে? আর মার্কিন প্রেসিডেন্টের সামনে সবচেয়ে বড় সংকট হলো শুল্ক যুদ্ধ নিয়ে বিশ্বে আলোচনা থেমে গেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই যুদ্ধ চলতে থাকলে রেয়ার আর্থ মিনারেল উৎপাদন নিয়ে চীনের সঙ্গে তিনি যেই চুক্তিতে পৌঁছাতে চেয়েছিলেন সেই আলোচনা সফল হবে কিনা। তৃতীয় প্রধান পরিস্থিতি হলো সেমিকন্ডাক্টর সম্পর্কিত চিপস, এবং তার বাহিরেও তার নিজের দেশের পরিস্থিতি এমন যে যদি দাম বাড়তে থাকে বা সাড়া না পাওয়া যায়, তাহলে তিনি তার ভোটারদের কাছে কিভাবে সাড়া দেবেন। এবং যদি শিল্পগুলো চিপস বা সেমিকন্ডাক্টর তৈরির প্রয়োজনীয় রাসায়নিকের অভাবে পড়ে, তাহলে তারা যে বাধার সম্মুখীন হবে তার জবাবে তিনি কি উত্তর দেবেন। আর এই পরিস্থিতিতে প্রথমবারের মতো ইরান শুধু যুক্তরাষ্ট্রের বলা প্রতিটি কথার খোলাখুলি জবাব দিচ্ছে না, বরং প্রেসিডেন্টের করা প্রতিটি দাবি প্রত্যাখ্যানের দিকেও এগিয়ে গেছে। ভাবুন তো, পাকিস্তানের মধ্যস্থতাকারী সেনাপ্রধান আসিফ মুনির তেহরানে গিয়ে ফিরে আসার ঘটনায় পরিস্থিতি কতটা নাজুক হয়ে উঠতে পারে। এরপর এমনকি আইএসপিআর, যারা সমস্ত সামরিক কার্যকলাপের তথ্য সরবরাহ করে, তারাও বলতে পারছে না এই আলোচনা থেকে আসলেই কিছু ভালো হয়েছে। সে কি বলছে তা আমরা আপনাদের জানাবো, কিন্তু তার আগে ইরানের পরিস্থিতি বুঝুন। আইআরজিসির মুখপাত্র খোলাখুলি এগিয়ে আসেন, আমেরিকা ভুল কিছু বলছে, তারা মিথ্যা তথ্য দিচ্ছে। এরপর আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্রাম্প যা উল্লেখ করেছেন তার কোনো ভিত্তি নেই, আমরা সে বিষয়ে কোনো আলোচনাই করিনি। এরপর পার্লামেন্টের স্পিকার গালিবাফ, যিনি প্রথম দফার আলোচনায় ইরানকে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি প্রকাশ্যে এসে বলেন যে সবকিছুই মিথ্যা। এর মানে হলো মার্কিন প্রেসিডেন্টের করা প্রতিটি দাবি মিথ্যা। আর সম্ভবত এই কারণে বিমানে ওঠার আগে তিনি যুদ্ধবিরতির চুক্তির কথা উল্লেখ করেন, এবং বিমান থেকে নামার পর বুধবারের মধ্যে পরিস্থিতি উন্নতি না হলে ইরানে বোমা ফেলার হুমকি দেন। এই কথায় অন্য কেউ বলছে না, বলছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথমবারের মতো তার সূক্ষ্ম বিবরণগুলো বোঝার চেষ্টা করুন। ইরানের পার্লামেন্টের স্পিকার উল্লেখ করা 6টি বিষয়ের মধ্যে তিনি স্পষ্টভাবেই বলেছে যে গণমাধ্যমের যুদ্ধ ও জনমত তৈরি করার যুদ্ধ অপরিহার্য উপাদান, কিন্তু এতে ইরানের কোনো ক্ষতি হবে না। এবং ট্রাম্প যদি মনে করে যে তার মন্তব্যের মধ্য দিয়ে তিনি বিশ্বকে বোঝাতে সক্ষম হবে যে ইরান আত্মসমর্পণ করেছে, তবে তা সম্পূর্ণই ভুল। এরপর তিনি বলেছেন, একটি পথ খুলবে নাকি বন্ধ হবে তা তো দূরের স্বপ্ন, তা সুদূর স্বপ্ন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি হরমুজ চালু থাকে সেটা আমাদের নিয়মেই, তবে আমাদের নিয়ম অনুযায়ী, আবার এটা যদি বন্ধ হয় সেটাও আমাদের নিয়মেই, এবং যদি ভবিষ্যতে এটি খোলা হয় তাও আমাদের নিয়মেই, তবে তার নিয়মকানুন সবকিছুই ঠিক হবে যুদ্ধের ময়দানে। এরপর তিনি বলেন, শুধুমাত্র ইরানের অনুমতি নেই প্রতিটি জাহাজ হরমুজের পথ অতিক্রম করতে পারবে, তার আর কোনো বিকল্প নেই। এবং যদি এই অবরোধ চলতেই থাকে, তাহলে এর স্পষ্ট অর্থ হলো হরমুজ পথ খোলা থাকবে না। কিন্তু যেহেতু ইরানের লিডাররা প্রকাশ্যেই এই কথা বলছে, তিনি আরো বলে যে মিথ্যা দিয়ে যুদ্ধ জেতা যায় না এবং আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো খুব কঠিন। সুতরাং আপনাদের সমস্ত দাবি ভিত্তিহীন। যদি ইরানি লিডাররা প্রকাশ্যে এই কথা বলেন, তাহলে অন্যদিকে যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মুখপাত্র এগিয়ে আসেন, তখন তারা প্রকাশ্যে বলতে দ্বিধা করে না যে ট্রাম্প যা উল্লেখ করছে তা তাদের নিজেদের তালিকার সাথে মিল নেই। এবং এখানে বড় প্রশ্ন হলো, ট্রাম্প ঠিক কি বলছে? ট্রাম্প
বলছে তিনি যে কোনো পরিস্থিতিতেই ইরান থেকে ইউরেনিয়াম ছিনিয়ে নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে একেবারেই না, বুধবারের মধ্যে কোনো সমঝোতা না হলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে বলে গণ্য করা হবে, অর্থাৎ আমরা 24 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি। ইরান বলছে আপনারা এমন হুমকি দিয়ে যাচ্ছেন, কিন্তু সেরকম কিছুই না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে আমেরিকার ভাষ্যমতে ইরান যদি আমেরিকার শর্ত না মানে তাহলে আমরা বোমা ফেলব। ইরান বলছে আমরা অপেক্ষা করছি, এবং তারপর যখন ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা সেই প্রশ্ন উঠল, তখন প্রশ্ন উঠল ইরান তার পারমাণবিক কর্মসূচি কতটা সীমিত করবে। যুদ্ধজাহাজে, সমুদ্র জাহাজের নিরাপত্তা ও চলাচল কিভাবে নিশ্চিত করা হবে, এই প্রশ্নগুলোর কোনো উত্তর মার্কিন প্রেসিডেন্টের কাছে নেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবকিছুর মাঝে পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে পৌঁছানোর পর এবং সেখান থেকে ফিরে আসার পর আইএসপিআর যা বলছে তা অনেক গুরুত্বপূর্ণ। এর এক অর্থে এটি এমন কিছু বিষয় তুলে ধরেছে যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেনি, এবং ইরান খোলাখুলিভাবে বলছে যে একেবারে কোনো আলোচনা বা সংলাপ হয়নি। আইএসপিআর একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। এতে তারা লিখেছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির এই অঞ্চলের স্থায়ী শান্তি আনার ওপর জোর দিয়েছেন, যার মধ্যে রয়েছে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, চলমান রাজনৈতিক প্রচেষ্টা এবং এই অঞ্চলের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রচারের লক্ষ্যে সহযোগিতামূলক পদক্ষেপ। এরপর তারা আরও লিখেছে আসিফ মুনির সংলাপের মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো শান্তিপূর্ণ সমাধান ও উত্তেজনা কমানোর জন্য ধারাবাহিক রাজনৈতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে, এবং এর থেকে ভিন্ন কথা আর হতে পারে না। সুতরাং যদি এই বার্তাটি সেখান থেকে আসে, তাহলে অন্যদিকে এটাও একটা বড় প্রশ্ন ছিল যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ওয়াকাই এগিয়ে এসে একটি সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকারে তিনি খোলাখুলিভাবে দুটি কথা বলেছেন। তিনি বলেছেন তিনি কোনো আশ্বাস দেননি এবং তারা ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না, কারণ এটি তাদের জাতীয় সম্পদ। এরপর তিনি বলেন যে যদি মার্কিন অবরোধ চলতে থাকে তাহলে আপোষের কোনো প্রশ্নই ওঠে না, আর আপোষ তো দূরের কথা, এই অবরোধের মধ্যে আমরা আলোচনার টেবিলেও আসতে পারবো না। এর মানে হলো এটি যুদ্ধবিরতির লঙ্ঘন, এবং আমরা ধরেই নিচ্ছি যে এর জবাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। এখন এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বিমানে ওঠার পর যখন তাকে প্রশ্ন করা হলো, তখন তিনি বিমানে ওঠার আগে বলেছিলেন সে একই কথা বলতে দ্বিধা করেনি, আমাদের কাছে বুধবার পর্যন্ত সময় আছে, এরপর আমরা বোমা ফেলব। গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান বুঝতে পেরেছে যে যুদ্ধবিরতির সময় আবারও যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধে ফেরা অসম্ভব এবং আন্তর্জাতিকভাবে তারা করতে সক্ষম নয়, কারণ ইরানকে নিয়ে আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো উঠত এবং ইরান তার উত্তর দিতে পারত না, এখন তা বদলে গেছে। এখন আমেরিকা নিজেই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, এটা জেনে যে সারা বিশ্ব তার দিকে তাকিয়ে আছে। ট্রাম্পও সচেতন যে তাকে প্রতিটি সুযোগকেই এই যুদ্ধে সঠিক প্রমাণ করতে হবে, এবং সেসব দেশ আন্তর্জাতিকভাবে তাকে সমর্থন করছে না তাদের প্রত্যাখ্যান করতে হবে। তিনি এই বিষয়েও জানে যে যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল $150 পৌঁছায় তাহলে পরিস্থিতি মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে বিস্ফোরিত হবে। এখন এমন তথ্য সামনে এসেছে যে তিনি যদি শুক্রবার সকাল বা শুক্রবার ও বৃহস্পতিবারের মধ্যে কোনো রাতে ট্রাম্প যদি কিছু বলেন, তার মানে হলো শেয়ার বাজারের ওঠানামা করা, এবং এখানে ব্যবসায়িক চিন্তাও কাজ করছে। তাহলে এই পরিস্থিতি কি সত্যি তৈরি হয়েছিল কারণ তিনি দিনের বেলায় যুদ্ধ নিয়ে কিছু বলেছিলেন এবং রাতে নামার সাথে সাথে গোলাবর্ষণের কথা উল্লেখ করেছিলেন, যা আপনারা শুনেছেন। পরিস্থিতিটি গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাষ্ট্র তার 2.6 কোটি ব্যারেল তেলের মজুদ 9টি কোম্পানির কাছে ছেড়ে দিয়েছে, এবং এর আগে তারা এটি আরও 3 বার করেছে, অর্থাৎ তারা আনুমানিক 12.6 কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছেড়েছে। দ্বিতীয় পরিস্থিতিটি তখন তৈরি হয় যখন যুক্তরাষ্ট্র নিজেই জানে যদি ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে এটি কঠিন পরিস্থিতি তৈরি হবে
কারণ হোয়াইট হাউস দিনের শুরুতে যখন ঘোষণা করেছে যে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে, তখন দেশটি খোলা বাজারে তার তেল পুনরায় বিক্রি করতে বা খোলা বাজারে কাউকে তেল কিনতে বাধা দেওয়া হয়, কারণ দেশটি নিষেধাজ্ঞার অধীনে রয়েছে। অন্যদিকে 24 ঘন্টা না পেরোতেই রাশিয়ার উপর থেকে 1 মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। প্রথমে উভয়ের বিবৃতি শোনা এবং হোয়াইট হাউস কি বলছে তা দেখা গুরুত্বপূর্ণ, এবং তারপর পরবর্তী 24 ঘন্টা বিশ্বের উদ্দেশ্যে জারি করা আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিটি দেখা। এখন আমেরিকা রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে এবং তা আরও 1 মাসের জন্য। এটাও গুরুত্বপূর্ণ যে কূটনীতির ক্ষেত্রে ইরান আমেরিকাকে ছাড়িয়ে গেছে, অর্থাৎ বলা যায় এই যুদ্ধে আমেরিকা পিছিয়ে পড়েছে, কারণ আগে এর কূটনীতিক পরিধি ছিল সেই দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যার বিরুদ্ধে এটি রুখে দাঁড়াচ্ছিল। এই কারণে এটি ভেনেজুয়েলার ক্ষেত্রে কূটনীতিকভাবে সফল হয়েছিল। এর অনেক আগেই সিরিয়ার ক্ষেত্রে এটি সফল হয়েছিল। সমস্ত যুদ্ধের প্রেক্ষাপট দেখলে ইরান যুদ্ধ অন্যরকম, কারণ আমেরিকা উপসাগরীয় দেশগুলোকে কূটনীতিকভাবে রাজি করাতে পারছে না এবং এর প্রতিবেশী দেশগুলো সমগ্র ইউরোপ ও ন্যাটো দেশগুলোর মধ্যে বিরোধিতা করছে। এটি একটি নতুন প্রশ্ন। এই একই দেশগুলো এখন হরমুজ পথের অনুসরণ করছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়ে এমন একটি পথের দিকে এগোচ্ছে যেখানে তারা নিজেদের মতো করেই একটি সমঝোতায় পৌঁছাতে পারে। এই পরিস্থিতি আগে কখনো ছিল না। সম্ভবত এই কারণেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট সমস্ত ন্যাটো দেশের বিচ্ছিন্নতা এবং ন্যাটো দেশের প্রয়োজনীয়তা না থাকার কথা উল্লেখ করেছেন, এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র নয় এমন দেশ ইতালি ও ফ্রান্সের নেতাদের বৈঠক এই সব এমন এক শক্তিশালী বার্তা দেয় যে ইরান বিশ্বাস করে যদি অন্য দেশগুলো উদ্যোগ নেয় তাহলে পরিস্থিতি তার অনুকূলে থাকবে, সেখানে আমেরিকা কোনো প্রাসঙ্গিক থাকবে না। সম্ভবত এই কারণেই আমেরিকার ন্যাটোর প্রয়োজন নেই এবং ন্যাটো দেশগুলো আমেরিকাকে ত্যাগ করে নিজেদের মধ্যে জোট গঠন করছে। আপনাদের কি মনে হয়? কমেন্টে তা জানাবেন।